আমি মোহাম্মদ নওয়াব আলী, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজকে তোমাদের সঙ্গে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকে যে সারা বিশ্বে করোনার কারণে মানুষ দিশেহারা, এই দিশেহারার কারণে স্কুল কলেজ সবই আজকে বন্ধ রয়েছে। এই বন্ধের কারণে শিক্ষার্থীদের উপকারার্থে আমরা ইন্টারনেটে এই ক্লাস নেওয়া শুরু করেছি, যাতে অন্তত তোমাদের শুধু শুধু ঘরে বসে না থাকতে হয়। এই কারণেই তোমরা সতর্ক থাকবে যে আমরা যেহেতু তোমাদের জন্য বাইরে, তোমরা অবশ্যই ঘরে থাকবে। আর বাড়িতে যখন থাকবে তখন কিছু সচেতনামূলক বৈশিষ্ট্য তোমাদের মধ্যে থাকতে হবে। সেইগুলো হচ্ছে যেমন ঘন ঘন 20 সেকেন্ড সাবান বা যে কোনো ডিটারজেন্ট দিয়ে হাত ধুতে হবে। বাইরে যদি কোনো অবস্থায় যাও, বাহির থেকে এসে অন্তত জামা কাপড়গুলো পারলে পরিষ্কার করবা, ডিটারজেন্ট দিয়ে আধা ঘন্টা ভিজায় রেখে পরিষ্কার করবা এবং নিজেকে সব সময় সুরক্ষিত রাখবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। তৃতীয়ত, আমি তোমাদের সঙ্গে আজকে রসায়নের একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রথম পত্রের 2য় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। গুণগত রসায়ন, যাকে আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বলি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। 2য় অধ্যায় গুণগত রসায়নে প্রাথমিক কিছু কথা, যেমন আমরা পরমাণুর মডেল যদি আমাদের জানতে হয়, এই পরমাণুর মডেল জানতে গেলে এখানে প্রাথমিক কিছু জ্ঞান আমাদের থাকতে হবে। সেই জ্ঞানগুলোর মধ্যে আসে যেমন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, অণু কী, পরমাণু কী, তাহলে পরমাণুর গঠন অর্থাৎ মৌলিক কণিকা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমি তোমাদের প্রথমে পারমাণবিক সংখ্যা নিয়ে কিছু কথা বলবো। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একটা মৌলের প্রধান পরিচয় বা তার সত্তা। পারমাণবিক সংখ্যা যদি আমরা না জানি, তাহলে রসায়নে যে 118টি মৌল আছে, এই 118টি মৌলকে ক্রমান্বয়ে 1 থেকে 118 পর্যন্ত সাজানো আছে। এই যে 1, 2, 3, 4 এই ক্রমগুলোই হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা একটা ধনাত্মক চার্জযুক্ত, যাকে আমরা প্রোটন বলি, এটা থাকে পরমাণুর নিউক্লিয়াসে। এই প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। যেমন আমরা যদি বলি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে আমরা এটা দিয়ে বুঝব যে ওই মৌলটি হচ্ছে অক্সিজেন। যদি বলি 7, পারমাণবিক সংখ্যা 7, তাহলে মৌলটিকে বলবো আমরা নাইট্রোজেন। এইভাবে ক্রমানুসারে যেমন বলা হয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এইভাবে ক্রমান্বয়ে একটা সংখ্যা বললে একটা নির্দিষ্ট মৌল চলে আসবে। সংখ্যার পরিবর্তনে কি হবে? মৌলের পরিবর্তন হবে। এই সংখ্যা একটা মৌলের অপরিহার্য অঙ্গ বা অংশ, যা না জানলে মৌল চেনা যাবে না। মৌল চেনার পরে যে পারমাণবিক সংখ্যা, তাহলে বলা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে যে কয়টি ধনাত্মক চার্জ থাকে, সেই ধনাত্মক চার্জকেই তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়, যাকে প্রোটন সংখ্যাও বলে। প্রোটন সংখ্যার সমানই হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমি এখন যদি বলি যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি বলি 13, তাহলে মৌলটি হবে কি? অ্যালুমিনিয়াম। মৌলটি হবে তখন অ্যালুমিনিয়াম। কিন্তু যখনই 13-র সঙ্গে আমরা 1 যোগ করব, 14 হয়ে যাবে, তখনই মৌলটি হয়ে যাবে সিলিকন। এইভাবে পর্যায়ক্রমে কি আছে? মৌলের পরিবর্তন রয়েছে। এই পারমাণবিক সংখ্যার পরে আমাদের জানতে হবে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউটনের যোগফল। প্রোটন আর নিউটনের যোগফল ভর সংখ্যা। এই ভর সংখ্যা
লেখা হয় একটি পরমাণুর উপরে বাম দিকে, আর পারমাণবিক সংখ্যা লেখা হয় পরমাণুর নিচে বাম দিকে। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা এবং ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউটনের যোগফল। কাজেই এ থেকে, অর্থাৎ ভর সংখ্যা এ থেকে যদি আমরা জেড বাদ দিই, তাহলে আমরা নিউটন সংখ্যা, ওই পরমাণুর নিউটন সংখ্যা পেয়ে যাই, নিউটন সংখ্যা পেয়ে যাব। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে, মনে করলাম অ্যালুমিনিয়াম একটা পরমাণু, অ্যালুমিনিয়াম একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা 13, ভর সংখ্যা 27। তাহলে এইটাকে ধরা হয় এ আর এইটাকে ধরা হয় জেড। এখন এই এর মধ্যে আছে প্রোটন আর নিউটন, এর মধ্যে আছে প্রোটন আর নিউটন, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা। এখন যদি আমরা নিউটন সংখ্যা বের করতে চাই, তাহলে এ থেকে জেড বিয়োগ করলে নিউটন সংখ্যা পেয়ে যাব। কাজেই এই অ্যালুমিনিয়াম পরমাণুর নিউটন সংখ্যা n সমান 27 বিয়োগ 13 সমান কত হয়? 14 সমান, দেখো এটা হয় 14। তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুর নিউটন সংখ্যা হচ্ছে 14, অ্যালুমিনিয়াম পরমাণুর নিউটন সংখ্যা হচ্ছে 14। এরপরে আমরা আসব অণু ও পরমাণু নিয়ে একটু আলোচনা করব। পরমাণু হচ্ছে, সংক্ষেপে আমরা এটা আলোচনা করব, কারণ যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ো, কাজে এটা যদিও তোমাদের নবম দশম শ্রেণীতে কিছুটা আলোচিত হয়েছে, তাই আমরা পরমাণুর মডেল পড়ার জন্য এখানে আমরা সংক্ষেপে এটার একটু আলোচনা করব। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পরমাণুর ধর্ম, গুণাগুণ এবং বৈশিষ্ট্য বহন করে। পরমাণু নিজস্ব কোনো সত্তা নাই, তবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরমাণু তাহলে এর নিজস্ব অস্তিত্ব নাই, কিন্তু সরাসরি এরা কী করতে পারে? বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা বলি পরমাণু। যেমন নাইট্রোজেন, যদি বলি নাইট্রোজেন, নাইট্রোজেনের পরমাণু N, এর মধ্যে নাইট্রোজেন ছাড়া অন্য কোনো মৌল আর নাই। তাহলে এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন সত্তা নাই কিন্তু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা বলি হচ্ছে পরমাণু, তাকে আমরা বলি পরমাণু। যেমন অক্সিজেনের একটি পরমাণুকে আমরা বলি ও, এর মধ্যে অক্সিজেন ছাড়া আর কোনো অন্য কোনো পরমাণু নাই। কাজেই এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাদের স্বাধীন সত্তা নাই কিন্তু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা বলি পরমাণু। আর অণু হচ্ছে 2 বা 2-এর অধিক সংখ্যক একই মৌলের বা বিভিন্ন মৌলের পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যা উৎপন্ন হয় তাকেই বলে অণু। তাহলে 2 বা 2-এর অধিক সংখ্যক একই মৌলের বা একাধিক ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যা উৎপন্ন করে তাকে বলি আমরা অণু। তাহলে অণু হচ্ছে যার স্বাধীন সত্তা আছে কিন্তু বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না, যা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না। তাহলে অণু আর পরমাণুর মধ্যে আমরা যখন পার্থক্য করি, তখন আমরা বলি যে পরমাণু হচ্ছে কেবলমাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অণু হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুর স্বাধীন সত্তা নাই কিন্তু অণুর স্বাধীন সত্তা আছে। পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কিন্তু অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণু ভেঙে প্রথমে পরমাণু হয়, তারপরে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আরেকটি প্রধান পার্থক্যে আমরা আসতে পারি, সেটা হচ্ছে বলা হয়েছে পরমাণুর সংখ্যা সীমিত। পরমাণুর সংখ্যা সীমিত। পরমাণুর সংখ্যা মাত্র কত? 118টি। যেহেতু এ পর্যন্ত 118টা মৌল আবিষ্কার হয়েছে, তাই পরমাণুর সংখ্যা হচ্ছে 118টি। কিন্তু অণুর সংখ্যা অসীম, যা বলি পড়ি লিখি শেষ করা যায় না, যা বলি পড়ি এবং লিখি শেষ করা যায় না। অণুর সংখ্যা এত, যা আমাদের দৃষ্টি বা আমাদের নলেজের অনেক বাহিরে। আমরা কেউই বলতে পারি না যে এই পৃথিবীতে কত অণু আছে। তাহলে অণুর সংখ্যা অসীম। এই অণু পরমাণুর পরে আমাদের আসে যে পদার্থের মৌলিক কণিকা।
যেহেতু আমরা পরমাণুর গঠন পড়ব, পরমাণুর মডেল পড়ব, তাই মৌলিক কণিকা নিয়ে আমাদের একটু ধারণা থাকতে হবে। মৌলিক কণিকা তাকেই বলা হয় যে সকল সূক্ষ্ম কণা দ্বারা একটা পরমাণু গঠিত, তাকে ওই পরমাণুর মৌলিক কণিকা বলে। অথবা বলা হচ্ছে যাদের ধর্মের উপর একটি পরমাণুর ধর্ম নির্ভরশীল, তাকে পরমাণুর মৌলিক কণিকা বলে। তাহলে মৌলিক কণিকা কাকে বলা হচ্ছে? যে সকল ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত, তাকে পরমাণুর মৌলিক কণিকা বলে। অথবা এই সংজ্ঞাটাকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। সংজ্ঞাটা হচ্ছে যাদের ধর্মের উপর একটি পরমাণুর ধর্ম নির্ভরশীল, তাকে ওই পরমাণুর মৌলিক কণিকা বলে। এই মৌলিক কণিকাগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, দ্বিতীয় হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা, তৃতীয় হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে মৌলিক কণিকাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, দ্বিতীয় হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা, তৃতীয় হচ্ছে কম্পোজিট কণিকা। আমরা এখন পর্যায়ক্রমে এদের প্রত্যেকের সংক্ষেপে আমরা আলোচনা করব। স্থায়ী মৌলিক কণিকা বলা হচ্ছে যে সকল কণিকা সব পরমাণুতে সব সময় বর্তমান থাকে, তাকে বলা হয় স্থায়ী মৌলিক কণিকা। তাহলে এমন কিছু কণিকা, এমন কিছু ক্ষুদ্রতম কণা আছে যে কণাগুলো সব পরমাণুতে সব সময় বর্তমান থাকে, কিন্তু দেখা যায় এর মধ্যে সংজ্ঞার সঙ্গে অমিল রেখে একটি কথা আমাদের বলতে হয়। যেমন হাইড্রোজেন একটি পরমাণু, যার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। তাহলে এই পরমাণুটার এইটা যদি জেড হয়, এইটা যদি এ হয়, এ থেকে যদি আমরা জেড বিয়োগ করি তখন পেয়ে যায় এন। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে এনের মানটা এখানে শূন্য হয়ে যায়। তাই হাইড্রোজেন এমন একটি পরমাণু যাতে কোনো নিউট্রন নাই। এছাড়া সকল পরমাণুতে সব সময় সব মৌলিক কণিকা বর্তমান থাকে। যেমন মৌলিকার মধ্যে স্থায়ী মৌলিক কণিকা তিনটা: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। স্থায়ী মৌলিক কণিকা তিন প্রকার: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন নিয়ে আমরা এবার কিছু আলোচনা করব। স্থায়ী মৌলিক কণিকাগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। এবার স্থায়ী মৌলিক কণিকা কয়টা? তিনটা: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সব সময় সব পরমাণুতে বর্তমান থাকে। তবে একটি পরমাণু হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা 1, এই পরমাণুটায় কোনো নিউট্রন নাই। এখন আমরা প্রোটন নিয়ে আলোচনা করব। প্রোটন নিয়ে চারটি কথা অন্তত আমাদের জানতে হবে। প্রোটন হচ্ছে সেই পরমাণু যার থেকে কোনো পরমাণু থেকে অর্থাৎ হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে যা থাকে তাই হচ্ছে প্রোটন। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এই 1-এর সমানে তার ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ 1 যদি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা থেকে আমরা যদি 1 বিয়োগ করে দিই, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অর্থাৎ ইলেকট্রনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব H+। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে যা থাকে তাই হচ্ছে প্রোটন। এই প্রোটন পরমাণুর একটা ক্ষুদ্রতম কণিকা, যা থাকে পরমাণুর নিউক্লিয়াসে। তাহলে এর অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে। এই প্রোটনের ভর, এক নম্বরে আমরা বলি প্রোটনের ভর, এর ভর হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রাম। তাহলে একটি প্রোটনের ভর অতি ক্ষুদ্র, 1.673 × 10⁻24 গ্রাম। এই 1.673 × 10⁻24 এটাকে আমরা আপেক্ষিকভাবে 1 বলি। আপেক্ষিকভাবে এটাকে 1 বলা হয়। আপেক্ষিকভাবে এই সংখ্যাটাকে 1 লেখা হয়।
দু নম্বর কথা, এর চার্জ ধনাত্মক, এর চার্জ হচ্ছে ধনাত্মক, এর চার্জ ধনাত্মক, যার মান হচ্ছে প্লাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, 19 কুলম। প্রকৃত চার্জ 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, কিন্তু এটাকে আপেক্ষিকভাবে লেখা হয় হচ্ছে +1, আপেক্ষিকভাবে +1 লেখা হয়। 3 নাম্বার, এর প্রতীক, তার কারণে লেখা হয় পি। তবে আমরা পির নিচে চার্জ আর উপরে ভর লিখতে পারি, পি বা সংক্ষেপে পিইউ লেখা হয়, সংক্ষেপে পিইউ লেখা হয়। পির নিচে +1 উপরে 1। 4 নম্বরের আমরা বলতে পারি এর অবস্থান পরমাণু নিউক্লিয়াস। তাহলে এটা যদি একটা পরমাণু হয়, এই পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন, এই পরমাণুর নিউক্লিয়াসে থাকে এখানে থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন, পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন। তাহলে আমরা দেখতে পেলাম প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত একটা ক্ষুদ্রতম কণা, যাকে আমরা বলছি প্রোটন, যেটা থাকে পরমাণুর নিউক্লিয়াসে, অবস্থান পরমাণুর নিউক্লিয়াসে, যার ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যাকে আপেক্ষিকভাবে 1 লেখা হয়। এর চার্জ হচ্ছে ধনাত্মক, যার মান 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, যাকে আপেক্ষিকভাবে +1 লেখা হয়। যার প্রতীক হচ্ছে পি, নিচে +1 লেখা হয় জন্য এটা 1। তাহলে এই 1 সমান 1.673 ইন্টু 10⁻⁻24, আর এই +1 সমান 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম, -19 কুলম। একে সংক্ষেপে পিইউ লেখা হয়, যার অবস্থান আমরা বলছি নিউক্লিয়াসে, এই প্রোটনের পরে আসে ইলেকট্রন, ইলেকট্রন পরমাণুর আরেকটি সবচাইতে হালকা স্থায়ী মৌলিক কণিকা, যার ভর একেবারেই কম, যার ভর হচ্ছে 9 এটার ভর 4টি কথা আমরা জানবো। এটার ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, যাকে আপেক্ষিকভাবে এই ভরটাকে 0 লেখা হয়, যার চার্জ ঋণাত্মক, এই ঋণাত্মক চার্জের মান হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এটাকে আপেক্ষিকভাবে -1 লেখা হয়। এর প্রতীক, আমরা ইলেকট্রন নিয়ে কথা বলছি, ইলেকট্রন, এর প্রতীক হচ্ছে ই, যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত সেহেতু এর উপর একটা ঋণাত্মক চার্জ দেওয়া হয়। এর প্রতীক হচ্ছে ই। এই ইকে প্রকাশ করার জন্য আমরা নিচে লিখব -1, উপরে লিখব 0, তবে সংক্ষেপে এটাকে ইউ লেখা হয়। এটার অবস্থান বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে। যেমন এটা যদি একটা পরমাণু হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে থাকে ইলেকট্রন, এই ইলেকট্রনটা। তাহলে আমরা দেখতে পেলাম ইলেকট্রন পরমাণুর একটা সবচাইতে হালকা ক্ষুদ্রতম কণিকা, যা একটি প্রোটনের থেকে, ইলেকট্রন একটি প্রোটনের থেকে 1840 গুণ হালকা, 1840 গুণ হালকা। এই কারণে বলা হয়েছে এর ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, যাকে আপেক্ষিকভাবে 0 লেখা হয়। তাহলে ইলেকট্রনের ভর 0। এর চার্জ হচ্ছে ঋণাত্মক, যার মান -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এটাকে আপেক্ষিকভাবে -1 লেখা হয়। এর প্রতীক, যেহেতু নিচে চার্জ উপরে ভর, সেহেতু নিচে -1 উপরে 0, তবে সংক্ষেপে এটাকে ইউ লেখা হয়। আর অবস্থান নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে,
আরেকটা স্থায়ী মৌলিক কণিকা নিউটন। আরেকটি স্থায়ী মৌলিক কণিকা নিউটন। নিউটন হচ্ছে একটা চার্জহীন ক্ষুদ্রতম মৌলিক কণিকা, যা প্রোটনের সঙ্গে পরমাণুর নিউক্লিয়াসে থাকে। এটা যদি পরমাণু হয়, এইখানে যদি প্রোটন থাকে, এইখানে যদি প্রোটন থাকে, এই প্রোটনের সাথেই নিউক্লিয়াসে থাকে নিউটন। নিউক্লিয়াসে থাকে নিউটন। এই প্রোটন আর নিউটন এই দুইটি যোগফলকে প্রোটন প্রোটন যোগ নিউটন, প্রোটন যোগ নিউটন এই যোগফলকে বলে ভর সংখ্যা। ভর সংখ্যা, যাকে আমরা নিউক্লিয়ন সংখ্যাও বলি। আর যাকে প্রকাশ করা হয় বড় হাতের ইংরেজি অক্ষর এ দ্বারা, যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। প্রোটন আর নিউটনের যোগফলকে ভর সংখ্যা বলে, যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই প্রোটন আর নিউটন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। তাহলে ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সঙ্গে চার্জহীন একটা ক্ষুদ্রতম কণিকা নিউটন, যা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, যা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। এই নিউটনের ভর, এই নিউটনের ভর প্রোটনের থেকে একটু বেশি, প্রোটনের থেকে একটু বেশি। যেমন আমরা শিখলাম যে প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রাম। এটা ছিল প্রোটনের ভর। কিন্তু নিউটনের ভর 1.675 × 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নিউটনের ভর প্রোটন থেকে 0.002 গ্রাম বেশি। তাহলে প্রোটনের থেকে নিউটনের ভর একটু বেশি, তার মান হচ্ছে 1.675 × 10⁻⁻24 গ্রাম। এটাকেও আপেক্ষিকভাবে 1 লেখা হয়, আপেক্ষিকভাবে 1। এই এত বড় সংখ্যা না বলে আমরা এটাকে 1 দ্বারা প্রকাশ করতে পারি নিউটনের ভরকে। এরপরে আসছে এর চার্জ। তাহলে প্রোটন আর ইলেকট্রনের চার্জ ছিল, প্রোটনের চার্জ ছিল +1, নিউটনের চার্জ ছিল -1। কিন্তু এই নিউটন হচ্ছে চার্জহীন, এটা চার্জহীন একটা ক্ষুদ্রতম কণিকা, এর কোনো চার্জ নাই, এর কোনো চার্জ নাই। তারপরে আমরা বলছি অবস্থান। এর অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে। তাহলে আমরা দেখলাম যে প্রোটন আর নিউটন একসঙ্গে থাকে, তাহলে এর অবস্থান কোথায়? পরমাণুর নিউক্লিয়াসে। চতুর্থ কথা বলবো আমরা প্রকাশ বা প্রতীক। এর প্রকাশ হচ্ছে n। তাহলে নিচে আমরা যেহেতু চার্জ লিখছি, তাহলে 0 উপরে 1, এটাও লিখতে পারি, তবে সংক্ষেপে আমরা এটাকে n লিখে থাকি। সংক্ষেপে আমরা এটাকে n দ্বারা প্রকাশ করি, সংক্ষেপে আমরা এটাকে n দ্বারা প্রকাশ করি। এইটা ছিল, এই তিনটা ছিল স্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা। তাহলে আমরা তিনটি স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে আলোচনা করলাম, একটি প্রোটন, একটা ইলেকট্রন, আর একটা হচ্ছে নিউটন। আমরা এবার পরমাণু আরেকটি মৌলিক কণিকা অস্থায়ী মৌলিক কণিকা নিয়ে আমরা আলোচনা করব। অস্থায়ী মৌলিক কণিকা বলা হচ্ছে যে পরমাণুতে দেখা যায় যে খুব স্বল্প সময়ের জন্য কোনো কোনো কণিকা উপস্থিত হয়, আবার সঙ্গে সঙ্গে এরা কি হয়ে যায়, এরা সঙ্গে সঙ্গে আবার ওই পরমাণু থেকে সরে যায়, সরে পড়ে। তাহলে অল্প সময়ের জন্য যে কণিকাগুলো পরমাণুতে অবস্থান করে তাদেরকে আমরা বলি অস্থায়ী মৌলিক কণিকা। এই অস্থায়ী মৌলিক কণিকাগুলো যেমন হচ্ছে মিউন, পাইয়ন, নিউট্রনো, অ্যান্টিনিউট্রনো, মেসন, গ্র্যাভিটন ইত্যাদি। এরপরে আমরা আসব কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা বলা হচ্ছে যে অস্থায়ী মৌলিক কণিকার মতো কিছু কণিকা পরমাণুতে অবস্থান করে, যাদেরকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কণিকা। অর্থাৎ অস্থায়ী মৌলিক কণিকার মতো কিছু ভারী কণিকা পরমাণুতে থাকে বা থাকতে পারে, যাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকার মধ্যে আসে হচ্ছে আলফা কণা,
ডিউটেরন, আলফা কণা এবং ডিউটেরন ইত্যাদি, আলফা কণা এবং ডিউটেরন ইত্যাদি। এই ছিল যে মৌলিক কণিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এইবার দেখা যায় যে একই পরমাণুর কি দেখা যায়, একই পরমাণুর বিভিন্ন ধর্মবিশিষ্ট কিছু পরমাণু দেখা যায়। একই পরমাণু কিন্তু তাদের ধর্ম ভিন্ন হয়। এই ভিন্নতার কারণে পরমাণুকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। তার মধ্যে যেমন আইসোটপ, আইসোবার, আইসোটন। আমরা এবার আইসোটপ, আইসোবার এবং আইসোটন সম্পর্কে আলোচনা করব। তাহলে আইসোটপ, 2 নাম্বার আইসোবার, 3 নাম্বার হচ্ছে আইসোটপ, আইসোবার, আইসোটন। আমরা এবার আইসোবার, আইসোটপ, আইসোবার এবং আইসোটন নিয়ে আলোচনা করব। আইসোটপ বলা হচ্ছে যে কিছু পরমাণু আছে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটপ বলে। যেমন একটা পরমাণু যদি আমরা বলি যে হাইড্রোজেন একটা পরমাণু, এর অনেকগুলো আইসোটপ আমরা দেখতে পাই, যেমন 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 7 পর্যন্ত 7টা হাইড্রোজেনের আইসোটপ আছে। যেমন ক্লোরিন, Cl, নিচে 17 লিখছি, উপরে একটা লিখছি 35, আর একটা লিখছি 17, উপরে লিখছি 37। যেমন কার্বন, নিচে 6, উপরে একবার লিখছি 12, নিচে 6, একবার লিখছি 14। তাহলে আইসোটপ বলা হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটপ বলে। যেটা এটা ক্লোরিনের একটা আইসোটপ, এটা কার্বনের একটা আইসোটপ, এটা হাইড্রোজেনের আইসোটপ। তবে এই হাইড্রোজেনের আইসোটপগুলোর মধ্যে এই 3টি প্রকৃতিতে পাওয়া যায়, অবশিষ্টগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। ওই জন্য এই 3টির নাম যেমন প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম বলা হয়। যেটা হাইড্রোজেন 1, 1 প্রোটিয়াম, 1, 2 ডিউটেরিয়াম, 1, 3 ট্রিটিয়াম। যেমন ক্লোরিনের 2টা আইসোটপ, একটার ভর সংখ্যা 35, একটার ভর সংখ্যা 37। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইসোটপ সমূহের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা ভিন্ন, তাহলে এদের নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। এদের নিউটন সংখ্যা ভিন্ন হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে? ভিন্ন হয়। তাহলে 35 থেকে 17 বিয়োগ করলে আমরা একটা সংখ্যা পাই, 37 থেকে 17 বিয়োগ করলে একটা সংখ্যা পাই, যে সংখ্যাটা নিউটন। তাহলে নিউটনের সংখ্যা ভিন্ন, তাকে আমরা বলছি আইসোটপ। এবার বলা হচ্ছে আইসোবার। এইটার আইসোটপের সম্পূর্ণ উল্টা হচ্ছে আইসোবার। আইসোটপের সম্পূর্ণ উল্টা হচ্ছে আইসোবার। যেমন আইসোবার যখন আমরা বলছি তখন যেসব মৌলের এবার পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, তাদেরকে পরস্পর আইসোবার বলে। যাদের পারমাণবিক সংখ্যা এবার কী হবে? ভিন্ন, পারমাণবিক সংখ্যা হয়ে যাবে ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই। যেমন আর্গন, যেমন ক্যালসিয়াম, এর পারমাণবিক সংখ্যা 18, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। অথচ আর্গনেরও ভর সংখ্যা 40, ক্যালসিয়ামেরও ভর সংখ্যা 40। আবার আমরা দেখতে পাই কপার এবং জিঙ্ক। কপারের পারমাণবিক সংখ্যা 29, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30। অথচ কপারের ভর সংখ্যা আমরা দেখতে পাই 65, জিঙ্কের ভর সংখ্যা আমরা দেখতে পাই কত? 65। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্গন, ক্যালসিয়াম এরা ভিন্ন মৌলের পরমাণু, এরা হয়ে যাচ্ছে ভিন্ন মৌলের পরমাণু। তাহলে আইসোবার হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু, কিন্তু আইসোটপ হচ্ছে একই মৌলের পরমাণু। আইসোটপ কী হয়ে যাচ্ছে? আইসোটপ হচ্ছে একই মৌলের পরমাণু। তাহলে একই মৌলের পরমাণু যখন হচ্ছে তখন সেটা হচ্ছে আইসোটপ, আর ভিন্ন মৌলের পরমাণু যখন হচ্ছে তখন সেটা হচ্ছে আইসোবার। কাজে এদের রাসায়নিক ধর্ম কী হয়ে যাচ্ছে? রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে যাচ্ছে।
ভর সংখ্যা 64, ভর সংখ্যা 64। কপার এবং জিঙ্ক দুটি আইসোবার, যাদের কপারের পারমাণবিক সংখ্যা 29, ভর সংখ্যা 64, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, ভর সংখ্যা 64, ভর সংখ্যা 64, ভর সংখ্যা 64। এরপরে দেখা যাচ্ছে যে আইসোটোন যখন আমরা বলছি তখন বলছে যে সকল মৌলের কেবলমাত্র নিউটন সংখ্যা একই, নিউটন সংখ্যা যাদের সমান, হ্যাঁ, কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোন। যেমন সিলিকন, ফসফরাস, সালফার, এটা 14, 15, এটা 16, এটা 30, যেমন 31, আর এটা হচ্ছে 32। তাহলে এইটার নিউটন সংখ্যা দেখা যাচ্ছে 30 বিয়োগ 14 সমান 16, আবার 31 বিয়োগ 15 সমান দেখা যাচ্ছে যে 16 সমান 16, আবার হচ্ছে 32 বিয়োগ 16 সমান দেখা যাচ্ছে কত? 16। যাদের নিউটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা কি? ভর সংখ্যা মানে নিউটন সংখ্যা একই কিন্তু যাদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটাই ভিন্ন, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটাই ভিন্ন, তাদেরকে বলা হয়েছে আইসোটোন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইসোটোপ যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, আইসোবার যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, আর আইসোটোন যাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা একই। তাহলে এই তিনটির মধ্যে আমরা সামঞ্জস্য করতে গেলে আমরা দেখতে পাই যে আইসোটোপ পারমাণবিক সংখ্যার কথা যদি বলি, পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা যদি এখন বলি যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই তিনের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার ক্ষেত্রে আইসোটোপের প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন। এবার যদি বলি নিউটন সংখ্যা, আইসোটোপের ক্ষেত্রে নিউটন সংখ্যা ভিন্ন, আইসোবারের ক্ষেত্রে নিউটন সংখ্যা ভিন্ন, আইসোটোপের ক্ষেত্রে নিউটন সংখ্যা 1। তারপরে যে ধর্ম আমরা যদি বলি, আইসোটোপের ক্ষেত্রে এরা একই ধর্ম বিশিষ্ট, আইসোবারের ধর্ম ভিন্ন, আইসোটোপের ধর্ম ভিন্ন। যেহেতু আইসোবার এবং আইসোটন একই ভিন্ন মৌলের পরমাণু, আইসোবার এবং আইসোটন যেহেতু ভিন্ন মৌলের পরমাণু, তাহলে আমরা পরমাণুর মধ্যে দেখা যাচ্ছে যে পরমাণুর যদিও আমরা 118টা পরমাণু দেখতে পাই, তবে এই আইসোটোপের কারণে পরমাণুর সংখ্যা কিন্তু অনেক। বলছে আইসোটোপের কারণে পরমাণুর সংখ্যা, আইসোটোপের কারণে প্রায় 3,000-এর বেশি আইসোটোপ এই পৃথিবীতে দেখতে পাওয়া যায়। 3,000-এর বেশি আইসোটোপ আছে, 3,000-এর বেশি। তাহলে একই মৌলের যদি এরকম একাধিক পরমাণু থাকে, একাধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু থাকে, তাহলে এই সব মিলায়ে এই আইসোটোপের সংখ্যা প্রায় 3,000। তবে কয়েকটি মৌলে আমরা দেখতে পাই যাদের ভিন্ন পারমাণবিক সংখ্যা নাই, তার মধ্যে একটি দেখা যায় সোডিয়াম আর একটা দেখা যায় গোল্ড। এই সোডিয়াম এবং গোল্ডের কোনো আইসোটোপ নাই, সোডিয়াম এবং গোল্ডের কোনো আইসোটোপ নাই। আজকে আমি তোমাদের সঙ্গে মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, যেটি ছিল হচ্ছে আমরা যেহেতু আগামী দিন পরমাণুর গঠন অর্থাৎ রাদারফোর্ড এবং বোরের পরমাণুর গঠন পড়ব, এই পরমাণুর গঠন পড়তে গেলে এই কথাগুলো বিভিন্নভাবে আসবে, তাই তোমাদের সঙ্গে সংক্ষেপে আমরা এটা আলোচনা করলাম। যদিও এটা দেখা যায় মানে নিম্ন অর্থাৎ নবম শ্রেণীতেও এই বিষয়গুলো সাধারণ ধারণা আছে, যদি না নবম শ্রেণীর ছাত্রছাত্রীরাও এটা দেখে তাহলে তাদেরও অনেক উপকার হবে। তাহলে আগামী দিন তোমাদের সঙ্গে আমার আলোচ্য বিষয় হবে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের ঘটনা, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার স্বীকার্য, তার সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল, তার স্বীকার্য এবং সীমাবদ্ধতা।
এই পর্যন্ত আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।